বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং আমার ডানে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। সো আপনাকে অভিনন্দন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি সংসদ সদস্য হিসেবে। আমি একটু প্রথমে বুঝতে চাই যে সরকার প্রায় তার 90 ডেজের কাছাকাছি চলে এসছে, তো হানিমুন পিরিয়ডের প্রায় শেষের দিকে, যদিও সরকার সেই অর্থে কোনো 100 দিনের কর্মসূচি ঘোষণা করেন। আমরা যতটুকু দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে 180 দিন 6 মাসকে টার্গেট করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু দিক প্রশংসিত, বেশ কিছু দিক সমালোচিত। আমি যদি আত্মসমালোচনার অর্থে আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি কি মনে করেন যে সরকারের কোন কোন জায়গায় ইতিবাচক পদক্ষেপ দেখতে পাচ্ছেন, একই সঙ্গে যে জায়গাগুলো সমালোচনার মুক্ত আছে বা আপনি নিজে উপলব্ধি করেন যে এই জায়গাগুলোতে দুর্বলতা স্পষ্ট এবং এখানে কারেকশন দরকার? অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, একটা সরকারের বয়স এই দীর্ঘ চড়াই উতরাই, নির্বাচন, ভোট, 4টা টার্ম আমরা যদি ধরি যে নির্বাচন হয়নি, একটা সুষ্ঠু, একটা গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন সত্যিকার অর্থে মানুষ ওইভাবে ভোট দিতে পারে নাই। তো তার পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে গণ অভ্যুত্থান এবং যেই নির্বাচন ত্রয়োদশ, তার মাধ্যমে যেই সংসদটা গঠিত হয়েছে, আত্মসমালোচনা, সেলফ ইভ্যালুয়েশন সবসময় খুব ভালো একটা জিনিস, যে কোনো সংগঠন কিংবা যে কোনো একটা মানুষের যে গোষ্ঠী তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন গণতান্ত্রিক যে অভিযাত্রায় আমরা আছি, সেখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী উনি এসেছেন, কিন্তু তার আগে ওনাকে যেই নির্যাতন, নিপীড়ন, এক্সাইল সব কিছু মিলিয়ে আসবার পরে যে ভীষণ রকমের একটা চেঞ্জ, সেটা হচ্ছে যে খুব গতানুগতিক ধারার কোনো কিছুর মধ্যে উনি নিজেকে ভীষণ যে একটা জড়াচ্ছেন তা না। ওই যে স্তুতি, প্রশংসা, একেবারে খুব ট্যাক্সের পয়সায় যেহেতু সংসদ চলে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে উনি কিন্তু ওই পছন্দ করছেন না ওই জিনিসগুলো, স্তুতি যেটাকে বলে, প্রশংসার ভাসিয়ে দেয়া না। এখন সেই রকম একটা অবস্থায় প্রোঅ্যাক্টিভ একটা রোল প্লে করছেন উনি। যে আপনি দেখেছেন ফ্যামিলি কার্ড বলুন কিংবা কৃষকদের কৃষক কার্ড বলুন, কিংবা এই যে অতিবৃষ্টিতে যেখানে আপনার ফসল নষ্ট হয়েছে, এখন একটা অন্তর্ভুক্তিমূলক যে প্রতিনিধিত্ব সংসদের, আমরা এই প্রথম জামাত, এনসিপি তাদেরকে বিরোধী একটা দল হিসেবে পেয়েছি। জামাত অতীতে যা ভোট পেয়েছে 12% ছিল তাদের হায়েস্ট 91-তে, এইবার সেই তুলনায় তারা অনেক বেশি ভোট ক্যারি করছে। তো একটা শক্ত, একটা বড় কারণ হচ্ছে যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে বড় একটা পরিবর্তন আছে। আওয়ামী লীগের অনুপস্থিত, জাতীয় পার্টি ইলেকশন করেনি, করতে পারেনি, সব মিলিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আইন করে ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে, এবং এখনো এটা সেই অবস্থাতেই আছে। তো তারা, হ্যাঁ, সেটাও একটা কারণ। এখন সেই রকম একটা অবস্থায় আমরা দেখছি যে আমাদের যারা সংসদে গেছেন তাদের অনেকেই সিজন পলিটিশিয়ান। এখন পাশাপাশি জামাতের যেই কতজন ওনারা এসেছেন, তাদের মধ্যে ওই যে আপনার সংসদীয় রীতিনীতি, আচার আচরণ, সংসদীয় গণতান্ত্রিক সংসদীয় আচরণে যে বিতর্ক, যেই উত্তর, যেই প্রশ্ন, সব কিছু মিলিয়ে রাজপথে চলে যাওয়া। এখন যখন আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে যেই যুদ্ধ অবস্থা, সেখানকার ইম্প্যাক্ট তো কম বেশি সব দেশেই, যেমন জ্বালানি তেলের বেলায় আপনি দেখেছেন, আমরা দেখেছি যে লাইন। তো আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন জামাতের 5 জন আর অন্যান্য সরকারি, আমাদের দলের 5 জন, সরকারি দলের 5 জনকে নিয়ে 10 জনকে নিয়ে একটা কমিটি গঠন করে দেওয়া হলো, তখন মানুষ বলে, আমি বলি না, সোশ্যাল মিডিয়ায়, যে জামাতের যেহেতু 5 জন দেওয়ার পরেই দেখা গেল যে ওই বড় লাইন, বিশাল মোটরসাইকেলের অনেক লাইন, মানুষের গাড়ি 13 ঘন্টা 14 ঘন্টায় যে তেল নিত, ভোজবাজির মতো মিলিয়ে গেল। তো সেটা মানে কী কারণ? এখন সেখানে যারা অস্থিতিশীল করতে চায়,
যারা ফ্যাসিবাদ ছিল পালিয়ে গেছে তারা চুপচাপ বসে থাকবে, এটা আমি মনে করি না। এবং সেই সাথে আরও বড় আশা, আরও বড় আকাঙ্ক্ষা থাকতে পারে। তো আমরা এখন মনে করি যে এই সরকারটার কাছ থেকে সত্যিকার অর্থে বাংলাদেশে আজকে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার এই বিষয়গুলো আমরা যেমন দেখব, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক অর্থনৈতিক যেই একটা সমতা আনার চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেই সাথে ওনার একজন প্রধানমন্ত্রীর যে স্বাভাবিক যে একটা ট্রেডিশনাল একটা অ্যাক্ট সেটাকে থেকে উনি বেরিয়ে এসছেন। উনি বাসের থেকে দেখছি নেমে শিশুদের সাথে কথা বলছেন, ছবি তুলছে, বাচ্চা কাঁদছে, সেলফি তুলবে প্রধানমন্ত্রীর সাথে। তো উনি সেটা করছেন। এখন হয় কি, ওনার শুধু পজিটিভ অ্যাটিটিউড যেটা দেখছি আমরা, অত্যন্ত পজিটিভ সব দিকেই, নারীদের বেলাতেও তাই। যেমন আমাদের দেশনেত্রী, উনি যেমন নারীদের বেলায় আপনি জানেন যে একটা উপবৃত্তি, অবৈতনিক শিক্ষা, এগুলোকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরও বেশি গ্র্যাজুয়েট পর্যন্ত এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো সেই রকম একটা অবস্থায় আসলে সমালোচনা, একটা জিনিস কি যে 2/3 মেজরিটি যেহেতু আছে সংসদে, যে এখন অ্যাবসলিউট মেজরিটিতে আমরা আওয়ামী লীগের মতো স্বৈরাচার হয়ে যায় কিনা, ওই রকম অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। তো ওই জায়গাটায় আমি মনে করি যে না, বিএনপির ওই এটা কেন নেই, কারণ ওইটা আমি নেক্সট সেগমেন্টে হয়তো বলবো। আমি আপনার কাছ থেকে শুনতে পারবো, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি যে আপনারা যেটা নিয়ে সবচেয়ে বেশি, এটা আপনাদের কমিটমেন্ট ছিল, আপনারা এটা প্রচারও করছেন যে আপনারা কমিটমেন্ট রক্ষা করছেন, বিশেষ করে যে ফ্যামিলি কার্ড সহ অন্যান্য বেশ কিছু কার্ডস। বাট এই যে সোশ্যাল সেফটি নেটের আওতার মধ্যে যেসব কর্মসূচি, এগুলো আসলে খুব বেশি কি শেষ পর্যন্ত ভালো ফল দেয় কি না? কারণ অনেকেই বলেন যে, সোশ্যাল সায়েন্টিস্টরা বলেন এগুলো আসলে মানুষকে অলস করে ফেলে, বরং অনেক বেশি তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়ার উপরে। যদি আপনাদের সেই কর্মসূচি আছে, আমি জানি যে 180 দিনের মধ্যে 1 কোটি, সেটা ফিজিবল কিনা সেটা নিয়ে আবার আরেকটা প্রশ্ন আছে। এবং সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ফলাফল, তাতে বোঝা গেছে যে আসলে এইসব লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই যে নানান কর্মসূচি, এগুলো শেষ পর্যন্ত খুব একটা সুফল দেয় না, যদি না অন্যান্য জায়গাগুলো ঠিকঠাক মতো ফিক্স করা যায়। আমি সেই সব বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনতে পারবো। তার আগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যেটা অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি বলছিলেন যে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে, এটা নিঃসন্দেহে সবাই একমত যে বহুদিন পরে একটা নির্বাচন, সেই নির্বাচন নিয়ে হয়তো প্রশ্ন তুলবার কোনো সুযোগ আছে, এবং তার দায় আবার যারা এখন ক্ষমতায় তাদের কতখানি সেটা আলোচনার দাবি রাখে, কারণ এই দায় আসলে তাদের না, কারণ তারা নির্বাচনটা করেন না। কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রা বলতে যেটা বলা হচ্ছে বা ওনারা বলছেন, আপনি এটাকে মানে হাউ ডু রাইট দিস ন্যারেটিভ? আমার তো প্রিয় ফাহিমা মুন্নি আপা, ওনাকে অভিনন্দন। উনি সংসদ সদস্য হয়েছেন, উনি আমাদের বারের একজন খুবই জনপ্রিয় নেতা, অল পার্টি পপুলারিটি আছে, ভাইস প্রেসিডেন্ট, সদা হাস্যোজ্জ্বল এবং অত্যন্ত চরম নির্যাতনেরও শিকার হয়েছেন অনেকবার, কিন্তু উনি ওনার আচরণ দিয়ে সবার ভালোবাসা অর্জন করেছেন। অভিনন্দন। সফট স্পোকেন, পার্লামেন্টে ওনার মতো মহিলা বা ওনার মতো এমপি প্রয়োজন। আমার ধারণা উনি দেশ গঠনে সঠিক ভূমিকা রাখতে পারবেন। সরকার মাত্র অল্প কদিন হয়েছে, এখনই কোনো ক্রিটিসাইজ করা যাবে না। তবে সরকার কিছু দিকে, যেমন পলিটিক্যাল ইস্যুটা সরকার বেশ নাইসলি হ্যান্ডেল করেছে, গণপরিষদ ইস্যুটা সরকার বেশ নাইসলি হ্যান্ডেল করেছে, জুলাই সনদ সংবিধান সংস্কার পরিষদ যেটা পরিষদ করেছে, এবং জুলাই সনদটাও গ্রহণ না করে নাইসলি হ্যান্ডেল করেছে, কারণ ওটা সাংবিধানিক ভিত্তি ছিল না। একই সাথে এটা হামের ব্যাপারে আমি মনে করি সরকার ব্যর্থ হয়েছে। এটার টিকাটা বিগত সরকার দিতে পারেনি, কিন্তু চিকিৎসাটা বর্তমান সরকার দিতে পারছে না। এটা 300 শিশু মারা গেছে, আমরা পত্রিকায় দেখেছি। এই 21 শতাব্দীতে হামে 300 শিশু মারা যাবে? শুধু টিকা নাই, এটাই তো সব কিছু না। আপনি বাকি সাপোর্ট দিতে পারেননি কেন? এবং এই বিষয়ে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচও আমরা দেখছি না, এবং কোনো কথাও কারো মুখ থেকে ভালো মতো শুনছি না। এই হামে শিশু মারা যাবে আর আমরা কার্ড দিয়ে বেড়াবো, এটা হতে পারে না। এখানে একটা রাষ্ট্রীয় ভিজিলেন্সের সংকট আমি দেখতে পেয়েছি তীব্রভাবে। তেলের ব্যাপারেও সরকারের কোনো দায় ইনিশিয়ালি নাই, যুদ্ধ লেগেছে, তেল আসছে না, হরমুজ প্রণালী বন্ধ, সরকার এখানে কী করার আছে? সরকার দাম বাড়িয়েছে, এটাও আমি আনএক্সপেক্টেবল বলবো না, যদি আন্তর্জাতিক বাজারে আসলে আরো অনেক আগে বাড়ানোর চাপ ছিল, এবং হয়তো দামও বাড়াচ্ছেন, আবার লাইনটাও লম্বা আছে। আর সব ধরনের তেলের সংকট হওয়ার কোনো কারণ নাই। ওখানেও একটা ম্যানেজমেন্ট প্রবলেম আছে বলে আমি মনে করি। প্রবলেমটা হচ্ছে এগুলো সরকারের জনপ্রিয়তায় তীব্রভাবে চিড় ধরছে। দেখুন,
গণতন্ত্রের অভিযাত্রা আমরা বলতে পারি 14, 18, 24-এর ভোটটা প্রশ্নবিদ্ধ, এটা আমি অস্বীকার করব না, কখনোই অস্বীকার করব না। সেই তুলনায় হয়তো বা 26-এর ভোটটা বেটার, কিন্তু পরিপূর্ণ শুদ্ধ ভোট কিন্তু এটা কখনোই না। পার্লামেন্টে বাংলাদেশের মুখ্য দুটি দল এই মুহূর্তে নাই, নানা কারণে নেই, জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগ নেই, নানা কারণে নাই, কিন্তু নাই, এটা একটা বাস্তবতা। আপনি একটা পূর্ণাঙ্গ রিফ্লেকটিভ পার্লামেন্ট দিয়ে দেশ চালাচ্ছেন না। আপনি বলতে পারেন এটা 14 থেকে ভালো, 18 থেকে ভালো, কিন্তু এটা 2001 না, বা এটা 91 না, 96 না। আমাদের অতীতের যে ভালো এক্সাম্পল আছে সেই তুলনায় এটা খারাপ, এবং এটার জন্য জনাব তারেক জিয়া দায়ী না। উনি এমনটা চেয়েছেন এমনটা আমার মনে হয় না, এমনটা করেছে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট। এটার পিছনে ডক্টর ইউনূস, এনসিপি সবাই মিলে এমন একটা পরিবেশ করেছে যেন আমরা পার্লামেন্টের বাইরে চলে যাই। তাতে আমাদের কি ক্ষতি হয়েছে আমরা জানি না, কিন্তু আমি মনে করি পার্লামেন্টের ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে কারণ জাতীয় পার্টিতে অনেক লোক সমালোচিত আছে, কিন্তু জাতীয় পার্টিতে পার্লামেন্টেরিয়ান ছিল 86 থেকে 88 থেকে, কন্ট্রিবিউট করেছে, হ্যাঁ, ভালো বক্তা, স্পন্টেনিয়াস বক্তা, নলেজেবল মিনিস্টার ছিল, তারা পার্লামেন্টে অনেক কন্ট্রিবিউট করেছে। আপনি বলতে পারেন 14 দায় আমাদের আছে, 18-তে, কিন্তু পার্লামেন্টারিয়ান হিসাবে জাতীয় পার্টির ভূমিকার টেকনিক্যাল সাইডে অনেক, সেটা হানসার্ডে দেখলেই দেখা যাবে। এটা তো আর পত্রপত্রিকা আসবে না, যখন বই পড়বে নতুন পার্লামেন্ট তারা বুঝবে জাতীয় পার্টির কন্ট্রিবিউশন কোথায় কোথায় আছে। সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, পৃথিবীর ইতিহাসে নন রিফ্লেকটিভ সিস্টেম সাস্টেনেবল হয় না। এই যে রিফ্লেকশনটা হয়নি, শতভাগ দলের রিফ্লেকশন নাই, প্রতিনিধিত্ব নাই, এইটা সফল হয় না। ইনক্লুসিভনেসের ছোট ঘাটতি কিন্তু আছে। হ্যাঁ, আওয়ামী লীগের উপর দায় আছে, আওয়ামী লীগের 24-এর হত্যার দায় আছে, দুর্নীতির দায় আছে, অনেক কিছু দায় আছে, কিন্তু তারা নাই। এটা কিন্তু একটা রাজনৈতিক বাস্তবতা, তাদেরকে ছাড়া পার্লামেন্ট চালানো হচ্ছে। এবং শুধু তাই না, এটা যে অন্য ক্ষেত্রে আপনি ইজ ডাউন করবেন তাও কিন্তু করা হয়নি। ঢাকা বারে আওয়ামী লীগের কাউকে ভোট করতে দেওয়া হয়নি, এখন ওখানে অনেকেই আছে যারা আওয়ামী লীগের সমর্থক, ভোট করতে দিয়েছে, তারাও ভোট করতে পারেনি। সেম ট্র্যাকে সুপ্রিম কোর্ট চললো। সুপ্রিম কোর্টের 70 বছরের ইতিহাসে এই প্রথম একটা গ্রুপকে ভোট করতে দেওয়া হলো না। এবং আওয়ামী লীগের আমলের শেষের 2 বা 3টা ভোট খুবই প্রশ্নবিদ্ধ ছিল সুপ্রিম কোর্টে, একদম খোলামেলা বলবো, আওয়ামী লীগ ভোট চুরি করেছে। বর্তমানে অ্যাটর্নি জেনারেলকে জেলে নিয়েছে, আওয়ামী লীগও তার ব্যারিয়ার ক্রস করেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসছে 9 সালে, আর ভোট চুরি করেছে, মানে সুপ্রিম কোর্ট বারের কথা বলছি, যেহেতু আমরা দুই এলাকার, ভোট চুরি করেছে তারও 12 বছর পরে। আর এটা সরকারের প্রথম বছর সুপ্রিম কোর্টে একটা ভোটে 44 জনকে, আমি বলবো কোনো সঠিক কারণ ছাড়া বাতিল করা হয়েছে। হ্যাঁ, ওই ভোটের সাথে জড়িত কোনো ব্যক্তি যদি প্রার্থী হতো, আপনি তার সদস্যপদ বাতিল করে দেন, সে ভোট করতে পারবে না। আপনি সদস্য রাখছেন, ভোটার রাখছেন, কিন্তু তাকে প্রার্থী হতে দিচ্ছেন না। এইট ইজ এ ভায়োলেটিভ টু রাইট টু অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এনিহোয়ার। যে ভোটার যে হবে সে কিন্তু ভোট করতে পারবে। এখানে আমি মনে করি বিএনপি পন্থী সিনিয়র আইনজীবীরা আরেকটু ইনক্লুসিভ, আরেকটু আলোচনা করে একটা সমাধান করতে পারত। সেটা না করার একটা দায়ভার রয়ে যাবে, এবং যেটা ঘটবে, সুপ্রিম কোর্ট তো একটা সরকারের বড় সীমাবদ্ধতা, সুপ্রিম কোর্ট বার সেখানে একটা ঐতিহাসিক ভূমিকা ঐতিহাসিকভাবে পালন করে আসছে। যখন বারটা এককেন্দ্রিক হয়ে যাবে, একদলীয় হয়ে যাবে, তারা সরকারের ইফেক্টিভ চেকস হিসাবে কাজ করবে না, এবং এটার ইম্প্যাক্ট পড়বে জাজমেন্টে, এটার ইম্প্যাক্ট পড়বে জুডিশিয়াল মাইন্ডে, জুডিশিয়ারি নিজেকে আর ইন্ডিপেন্ডেন্ট ফিল করবে না, ব্যালেন্স থাকবে না। সেটার জন্য আমি মনে করি বর্তমান সরকার দেখবেন হয়তোবা কোনো এক সময় টাইরান্ট হতে পারে, টাইরান্ট হওয়ার পথে যে বাধাগুলো, এগুলো সরে যাচ্ছে। এবং এই যে মাঠে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, একটা ভ্যাকুয়াম তৈরি হবে, কোনো সন্দেহ নাই। আর সংসদে জাতীয় পার্টি, বিএনপি, এনসিপি, আমরা এদেরকে একটা দলই মনে করি, জামাত সরি, জাতীয় বিএনপি, এনসিপি এবং জামাতকে আমরা একটা দল মনে করি, কারণ ঐতিহাসিকভাবে এরা একসাথে ভোট করেছে, একসাথে বর্জন করেছে, একসাথে আন্দোলন করেছে। এনসিপি তো ছিল না, এনসিপি না থাকলেও এনসিপি ভাবাদর্শ, এনসিপিকে আমরা জামাতের এক্সটেনশন মনে করি, এবং সেটা অনেক রিজনও আমরা দিয়েছি। তো যখন সবাই 25 বছর 30 বছর একসাথে ছিল, হঠাৎ আজকে অপোজিশন, সেই অপোজিশনটা যে কাজ করে না, এটা তো আসলে জাতীয় পার্টি 14-18 দিয়েই প্রমাণ হয়ে গেছে, যেটা সবাই আপনারা বলতেন জাতীয় পার্টি সঠিক বিরোধী দল না। সেম দোষে দুষ্ট জাতীয় জামাত। পার্থক্য হলো জাতীয় পার্টিতে কিছু ক্যারিশমেটিক কথা বলার লোক ছিল, তখন বলা হতো যেটা গৃহপালিত, জামাতকে কি এখন গৃহপালিত বলবেন কি না? গৃহপালিত না বলে মানে নতুন টার্মিনোলজি বের করতে হবে, আন্দোলন বিমুখ বিরোধী দল, এটাকে বলা যেতে পারে আন্দোলন বিমুখ। তারা বলেছে আমরা আন্দোলন করব না। না, কিন্তু তারা তো নানান কর্মসূচি, অক্টোবর পর্যন্ত কর্মসূচি দিয়ে ফেলেছে, রাস্তায় সমাধান করতে হবে, সেটাও বলছে। জাতীয় পার্টিতে 1 থেকে 10 জন ছিল যারা পার্লামেন্ট কাঁপিয়ে রাখতে পারত, সেই জায়গায় আমরা দেখেছি জামাতে সেটা এখনো হয়নি, হয়তো ভবিষ্যতে হবে।
ওই যে সকলের প্রতিনিধিত্ব না থাকে, যেটা শেষ করে দিচ্ছি, জি। সো এই হোল থিং থেকে সামনের দিনে কিন্তু পলিটিক্স ক্যালিব্রেশন হবে, রিক্যালিব্রেশন হবে, ইট ইজ ইনএভিটেবল, সময়ের দাবি। সেটা কোন দিকে হবে এটাই এখন সরকারকে দেখতে হবে যেন সেটা সঠিক দিকে হয়। অ্যাডভোকেট ফাহিমান হাসান মুন্নী, আমার প্রশ্ন ছিল কিন্তু আমার মনে হয় তার সঙ্গে অনেক অনেক প্রসঙ্গ যুক্ত করেছেন ব্যারিস্টার যুক্ত করেছে। পাটোয়ারি। করেছে। দেখেন, আমরা যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা আপনি সোশ্যাল সেফটি নেটের যে বিষয়টা নিয়ে এসেছেন, বিধবা ভাতা, এগুলো বিএনপির সময় বহু কিছু, বয়স্ক ভাতা দেওয়া হয়েছে। এখন অনেকগুলো জিনিস আছে যেটা সরকার থেকে সরকারে কন্টিনিউ করে, যে এটা হঠাৎ বন্ধ করে দেয়া কিংবা আমি ক্রেডিট নেওয়ার জন্য, বিষয়টা ঠিক এরকম না, বাট আমি এটা সমালোচনা করতে, কিন্তু আমি বলছি যে ফোকাসটা যদি এখানে থাকে। না, আমি সেটা আমি বুঝেছি। আপনি বলেছেন অলস বানিয়ে দেয় কিনা, আপনি দেখেছেন যে বরং কর্মসংস্থান, ব্যবসা না বাণিজ্য, না না, প্রাইভেট সেক্টর, ওই কর্মসংস্থান জায়গায় এগুলো সবই ঠিক আছে। এখন দেখেন যে কর্মসংস্থান সৃষ্টি হয় সবচাইতে বেশি আমাদের যে রেডিমেড গার্মেন্টস, জি, সেখানে যেমন লক্ষ লক্ষ নারী পুরুষ তারা যেমন কাজ করছেন, কর্মসংস্থান তৈরি হয়েছে, বৈদেশিক মুদ্রা তারা অর্জন করছেন। এই জিনিসটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সময়ে করা হয়েছিল। এখন অলস করে ফেলে কিনা যদি এই ধরনের কার্ড আমরা পেতে থাকি। আপনি জানেন যে অনেক উন্নত বিশ্বের বিভিন্ন দেশে, আপনিও গেছেন, জানেন যে সেখানে ফুড স্ট্যাম্পও দেওয়া হয়। কারণ একটা এমন না যে প্রত্যেকটা দেশেই সবাই আপনার খুব একটা লাক্সারিয়াস লাইফ লিড করে না, সেখানেও আপনার নিম্নবিত্ত আছে, দরিদ্র, হতদরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এইভাবে আর কি। এখন অলস করার উদ্দেশ্যে কিন্তু কার্ডটা দেয়া না, এটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমাদের এই পিতৃতান্ত্রিক যেই সমাজটা বাংলাদেশ, এখানে আমাদের যে আর্থসামাজিক অবস্থা, এখানে আপনার নারীদের, ফ্যামিলি কার্ডের কথা বলছি বিশেষ করে, যেন তারা এম্পাওয়ার্ড হতে পারে। ওই হেড অফ দ্য ফ্যামিলি, যেমন ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, মানে এটা অত্যন্ত ভালো একটা ইয়ের থেকে করা হয়েছে। আর পশ্চিমবঙ্গের রাজনীতি, সেটা তো আছেই, আমাদের বড় পাশের নেইবার, আমাদের প্রতিবেশী। এখন মমতা ব্যানার্জি তো দীর্ঘদিন উনি ছিলেন তৃণমূল, দীর্ঘদিন একটা ওখানে ছিল পশ্চিমবঙ্গ, আমাদের বর্ডার। এখন সেখানে দেখা যাচ্ছে যে আমূল পরিবর্তন বিজেপি। এখন সেই আমি যেটা বলতে চেয়েছিলাম, ওনার এই ধরনের কর্মসূচি বোধের সংখ্যা মানে গুণেও শেষ হ্যাঁ, করা যাবে না। ওনার ওই সেটার সাথে ওইখান থেকে আমরা ইনস্ট্যান্স কিংবা এক্সাম্পল আসলে নেই নাই, কারণ এটা সম্পূর্ণ ভিন্ন একটা আঙ্গিকে। কারণ ভারতের বড় দেশ, আর তাদের ওখানকার যেই প্রবলেম, ওখানকার যেই সমাধান, আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ আলাদা। তো আমরা আশা করি যে আমরা আমাদের সাথে তাদের সম্পর্ক যেটা যেরকম আছে, যে বন্ধুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, মর্যাদার দিকেই বরং আমরা থাকব। আমরা বলেছি বাংলাদেশ ফার্স্ট, যে প্রথমেই আমাদের দেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আসবে। দেখেন, শামীম ভাই যেমন বলেছেন যে গণপরিষদ ইস্যু, এখন গণপরিষদ তো সংবিধানে নেই, তো গণপরিষদ এটাকে যদি সন্নিবেশিত করতে হয়, সেখানে আপনার ওই আইন কানুন বিধি বিধান সংসদের সেগুলোর ব্যাপার আছে। আর গণভোট আর জুলাই সনদ নিয়ে যেই বাহাস আমরা দেখছি বিরোধী দলের, এবং তারা বলেই যাচ্ছে এনসিপি, আমরা তো আপনার গণভোটে হ্যার পক্ষে ছিলাম, বহুবার বলেছি, এটাতে ডিটেলসে আজকে আর গেলাম না। এখন যেহেতু গণভোটটা হয়ে গেছে এবং আমরা জুলাই সনদটাকে অন করি, আমরা বলেছি জুলাই সনদের প্রত্যেকটা শব্দ আমরা বাস্তবায়ন করতে চাই, কাজেই এখানে কেউ রাজপথে চলে যাবে আপনার ইস্যুটা এমন আসলে না। আর হামের কথা যেটা বলেছেন, আমি বলি যে প্রায় 1,61,00,000 শিশু হামের টিকা পেয়েছে এই সময়ে, যেটা 89%, কয়েকদিনের মধ্যে 100% শিশু হামের টিকা পাবে। তবে এর দায়ভার আমাদের উপর দিয়েন না, তার কারণ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনারা পত্রপত্রিকায়, গণমাধ্যমে দেখেছেন যে হামের টিকাটা কেনেন নাই স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন, এটা তাদের ব্যাপার। তবে এটা অত্যন্ত দুঃখজনক যে 300 জন শিশু এই হামের টিকা এগুলোর কারণে অলরেডি আপনার ইন্তেকাল করেছেন। এটা আমাদেরকে খুব মর্মাহত করেছে
এটা আমরা বাংলাদেশের মানুষ আমরা এটা দেখতে চাই না। আর আমাদের যে সরকারটা এখন আছে এই সরকারটা এখানে অ্যাক্ট করছে প্রপারলি। দেখেন আওয়ামী লীগের কথা যেটা ইনক্লুসিভ ইলেকশন হয় নাই, আওয়ামী লীগের কথা যেটা এসছে, এখন আওয়ামী লীগ তারা তো আপনার গণহত্যার মতো অপরাধ করেছে, তারা তো হাজারের ওপর কেবল মানুষ হত্যা করেছে ছাত্র জনতাকে এই জুলাই এই 36 দিনের আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে। তার আগে হাজারের কাছাকাছি কেবল ভিন্ন মতের কারণে আমাদের এবং অন্যান্য গুম করেছে, খুন করেছে হাজার হাজার। কাজেই আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ আছে, সেই অবস্থায় ঢাকা বার আমার মাদার বার ঢাকা বার, সেখানে যেই নির্বাচনটা আপনার হয়েছে, আপনি জানেন যে এর আগে বেশ অনেকগুলো বছর আওয়ামী লীগের সময়ের কথা বলছি, আমরা ভোট দিতে পারি নাই, কারণ আমাদের ঢুকতেই দেয়নি। আমরা কি ভোট দিব? তার আগেই ছাত্রলীগ, আশেপাশে যারা আছে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, তারা এসে ওই ভোট টোট দিয়ে ব্যালট ট্যালট দিয়ে ওই বন্ধ করে আমাদের মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। তো এইবার তো সেটা তো হয়নি, সেটা তো করেনি কেউ, মন্দের ভালো না, মানে সেটা করেনি। আর দেখেন সুপ্রিম কোর্টে আমরা আছি, দীর্ঘদিন আছি। আপনি জানেন যে আওয়ামী লীগ প্রথমবার যখন আসলো সেই তখন 2008 থেকে এই 24 এর মধ্যে আমার কলিগ অ্যাডভোকেট এমইউ আহমেদকে পুলিশ কিভাবে নির্যাতন করে মেরে ফেলেছিল, হত্যা করেছিল, সেই মামলাটা আমি আশা করব যে এখন এটাকে রিভাইভ করবে এবং তার পরিবার আজকে ন্যায় বিচার পাক, এটা আমার আশা। এখন আপনি জানেন যে আমি সহ সুপ্রিম কোর্টের আমাদের বহু আইনজীবীদের কেবল ভিন্ন মতের কারণে আমাদের হামলা করেছে। আমিও হামলার শিকার হয়েছি সুপ্রিম কোর্টের ভেতরে ভোট দিতে গিয়ে আওয়ামী লীগের টাইমে। এখন এই রকম একটা অবস্থায় আমাদের বিএনপিপন্থী বহু লয়ার তাদেরকে জেলে নিয়ে গেছে, মামলা করেছে। আজকে যিনি সিটিং অ্যাটর্নি জেনারেল, যার কথা উনি রাইটলি বলেছেন, তাকেও জেলে নিয়ে গিয়েছিল। সে ইলেক্ট সেক্রেটারি, তাকে বসতে দেয়নি, উঠিয়ে নিয়ে মামলা দিয়ে জেলে। তো এটা তো এখন কি হচ্ছে না, এরকম কিছু আমরা এখন দেখছি না। কাজেই আমি মনে করি না যে এই মুহূর্তে আপনার বাংলাদেশে জামাত তারা যেভাবে আছে কাজ করছে, আরেকটু ভালোভাবে বিরোধী দলের মতন শক্ত বিরোধী দল হলে সরকার ভালো চলে, শক্ত বিরোধী দল হলে গণতন্ত্র বিকশিত হয়, শক্ত বিরোধী দল হলে আপনার সংসদীয় রীতিনীতি, গণতান্ত্রিক যেই ধারা সব কিছু মিলিয়ে এখানে প্রাণের সঞ্চার হয়, সেটা আমরা আশা করব। যেতে ব্যারিস্টার শামীম এখানে আছেন এবং প্রসঙ্গটা তিনি তুলেছেন, জাতীয় পার্টিও রিংয়ের বাইরে। জাতীয় পার্টির কার্যকলাপ তো নিষিদ্ধ নয়। এখন যেহেতু তারা আপনার আওয়ামী লীগের এলাই ছিল, যেহেতু তারা বিভিন্ন সময়ে একেবারে প্রথম থেকে আওয়ামী লীগের টার্ম যদি আমরা ধরি, এখন অনেকে আমাদের জনসাধারণের মধ্যে একটা ধারণা আছে যে জাতীয় পার্টি যদি সেই দিন আওয়ামী লীগকে এইভাবে মরাল সাপোর্ট এবং সংসদে আইনগত যেই সাপোর্ট, সব কিছু সরকার গঠনের যেই সাপোর্ট এগুলো না দিত, তাহলে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ এটা এতটা দীর্ঘ জীবন হয়তো লাভ করতো না। এই কারণেই এখন তাদেরকে কিছুটা তাপ, ওই যে বলে না নিউটনের থার্ড প্রিন্সিপাল, যে প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া, যেহেতু প্রতিক্রিয়া সমান ঠিক হচ্ছে না, তবে বিপরীত হ্যাঁ কিছুটা প্রতিক্রিয়া ভোগ করতে হচ্ছে আনফরচুনেটলি কিংবা ফরচুনেটলি। এখন জি আমি মনে করি যে এটা হয় কি, আওয়ামী লীগ তারা আপনার বাংলাদেশের মানুষ তাদের কাছে তারা কিভাবে তারা তাদের আশা কিংবা তাদেরকে অ্যাকসেপ্ট করা, এই জিনিসগুলো একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জাতীয় পার্টির সাথে। ব্যারিস্টার শামীম আপনি বলবেন, কিন্তু আমার একটা প্রশ্ন, পলিটিক্স তো সবসময় খুবই সহজ না, পথে চলে না, আঁকাবাঁকা পথে চলে, এবং আপনাকে তো নিজের জায়গা অনেক সময় করে নিতে হয়। সো আওয়ামী লীগের প্রতি যা যাচ্ছে, আপনি কি দেখেছেন এখন পর্যন্ত, বা বলতে পারবেন কি না, বা আপনার কাছে মনে হয়েছে কিনা যে আওয়ামী লীগের মিনিমাম একটা চেষ্টা আছে কামব্যাক করার, রাইট ওয়েতে অথবা রং ওয়েতে, আপনি পছন্দ করেন কি বা না করেন? এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাতীয় পার্টির ক্ষেত্রে যেটা অ্যাডভোকেট পন্নী বলছেন যে জাতীয় পার্টি তো নিষিদ্ধ না, সো সেই অর্থে জাতীয় পার্টিরও কতখানি উদ্যোগ আছে, বা হ্যাঁ
ইন্টারিম গভর্নমেন্টের সময় মবের একটা প্রকোপ ছিল, সেই সময় অনেকের জন্যই পরিস্থিতিটা অস্বস্তিকর ছিল। কিন্তু আমরা আফটার ইলেকশনও যে খুব একটা চেষ্টা দেখেছি যে তাহলে বুঝতে পারতেন যে আসলে সরকারি দল বা সরকার আসলে জাতীয় পার্টির প্রতি তার অ্যাটিচিউডটা কি বা কী ধরনের অ্যাপ্রোচ সে নিচ্ছে সেটা বোঝা যেত। তো সেটা আপনারা করছেন কিনা সেটা আমি বলতে চাই। না, আমরা একটা অনেক বড় বর্ধিত সভা করেছিলাম আমাদের সমস্ত উপজেলা এবং ইউনিয়ন বাধা পেয়েছেন? না, আমরা বাধা পাইনি। আমরা একটা বড় ইফতার পার্টি করেছি এবং আমাদের ছোট ছোট সবগুলো প্রোগ্রাম করছি। আমরা ওই যে বললাম পলিটিক্সের আর ইলেকশনটা আমি বুঝতে চাই যে ইলেকশনটা আপনারা মানে করবার ক্ষেত্রে সমস্যাটা কোথায় ছিল সেটা একটু বুঝতে চাই। হ্যাঁ বলছি আমরা কিন্তু আমরা পলিটিক্যাল ক্যালিব্রেশন অ্যান্ড রিক্যালিব্রেশনটা বুঝছি না। এই মুহূর্তে দেশের রাজনীতি ভারসাম্যহীন। কিন্তু এটা কি আপনারা আশা করছেন যে সরকার আপনাদেরকে বুঝিয়ে দেবে, অনুকূল একটা সেদে অনুকূল পরিবেশ তৈরি করে দেবেন? আপনাদেরও খানিকটা চেষ্টা করতে হবে। সমস্যা যেটা হলো, আমি অস্বীকার করবো না, আমাদের বা পর্দার অন্তরালে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং যে ঠিক আছে আমরা স্পেস চাই, অনেক রকম আমরা মনে করি আমরা স্পেস চাই না, আমরা রাজনীতি করতে চাই। আমাদের দল আমরা গঠন হবে, আমাদের ভোটার আছে, পূর্ণ দল সেই অনেক আগে থেকে। যেটা ঘটেছে সেটা হচ্ছে এই দেশে প্রগতিশীল, প্রো লিবারেশন, সেকুলার, কমিউনিস্ট, ফেমিনিস্ট এদের একটা বড় প্ল্যাটফর্ম আছে। বাই ডিফল্ট এই প্ল্যাটফর্মটা লিড করতে অলওয়েজ আওয়ামী লীগ, এবং এই প্ল্যাটফর্মটা বিএনপি লিড করার চেষ্টা করছে। সংসদে মুক্তিযোদ্ধা কথা বলছে, রাজাকার গালি দিচ্ছে, কতটা সফল হবে জানি না, কিন্তু ওই প্ল্যাটফর্মটা লিড করার চেষ্টা করছে বিএনপি। সমস্যা যেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা দীর্ঘদিন আওয়ামী লীগ লিড করার কারণে, আওয়ামী লীগ না থাকার কারণে এই প্ল্যাটফর্মটা এই মুহূর্তে দুর্বল। ইসলামিস্টদের সাথে ডাইরেক্ট কনফ্লিক্টে তারা দুর্বল। আমাদের যেটা প্রবলেম হয়েছে, আমাদের কিছু দায় আছে, অস্বীকার করবো না। আমরা 14 সালে ভোট বর্জন করেও সফল হতে পারিনি। যদি পরিপূর্ণ সফল হতাম সেতে তাহলে দেশের রাজনীতি অন্যরকম হয়ে যেত। আমি করেছিলাম, জিএম কাদের বর্জন করেছিল, তখন বিএনপিরও কিছু দায় আছে। বিএনপি সেই বর্জনের সময় একটা ওয়াইজ মুভ নেয়নি। বিএনপি এবং জামাত যদি আমাদের এরশাদ স্যার বর্জনের সাথে সাথে ঢাকা শহরে ঢুকে পড়তো, আন্দোলন করতো, 24 ঘন্টার মধ্যে সরকারের পতন হতো। তো সেটা কোনো একটা ব্যাপার সেখানে ছিল। দেন আপা যে বললেন আমাদের কারণে আওয়ামী লীগ টিকে ছিল, আওয়ামী লীগের প্রাণভ্রমা কোথায় ছিল সবাই আমরা জানি। আর লাস্ট ইন্টারিম গভর্নমেন্টের প্রাণভ্রমা কোথায় ছিল সেটাও আমরা জানি। বর্তমান সরকারের প্রাণভ্রমা কোথায় আমরা খুঁজে পাচ্ছি না। তো যতক্ষণ পর্যন্ত ওই প্রাণভ্রমরা থাকে ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি বা 10টা দল কি করলো না করলো খুব একটা ম্যাটার করে না। হ্যাঁ, আমি খুব খোলামেলাই বলি, আওয়ামী লীগ ইস্যুতে বা রিজিওনাল ইস্যুতে ইন্ডিয়া এবং আমেরিকা আওয়ামী লীগকে প্যাসেজ দিয়েছে যে তোমরা ইলেকশন করে এভাবে হলো থাকো, রোহিঙ্গা ইস্যু সলভ করো, টেরোরিজম বাড়তে দিও না। ইট ওয়াজ এ কম্প্রোমাইজ। সেই সময় বিএনপি ধৈর্য ধরেছে, বিএনপি টেরোরিজম করেনি, অবশ্যই ধৈর্য ধরেছে, নির্যাতিত হয়েছে। এখন মূল সমস্যা কিন্তু নন ইনক্লুসিভ ভোট। 14 সালের নন ইনক্লুসিভ ভোট হচ্ছে সমস্যা। এখন সেই সমস্যার সমাধানের জন্য আন্দোলন হয়েছে, রক্ত দিয়েছে। এখনও যদি নন ইনক্লুসিভ ভোট হয় তাহলে এই সমস্যার সমাধান হবে না, আবার নব্য ষড়যন্ত্র হবে। এবং এটা বিএনপি না চাইলেও হবে, আমাদের মধ্যে এটা আছে। এদেশে যখন শক্তিশালী বিরোধী দল থাকে না তখন সরকারি দলের নেতাকর্মীরা অটোমেটিক টাইরান্ট হয়ে যায়। আমরা বিএনপি আওয়ামী লীগের আমলে শুনতাম, এসপি বলতো আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, আগ বাড়িয়ে, তাই কেউ জিজ্ঞেস করছে না। কিছুদিনের মধ্যে এটা শুরু হবে, কিছুদিনের মধ্যে এসপিরা বলবে আমি ছাত্র দল করেছি, মন্ত্রী মহোদয় আপনার ছাতা ধরেছিলাম আমি ওই সময় ঢাকা ভার্সিটিতে, এগুলো বলবে। এটা আমাদের জাতিগত প্রবলেম। সেই জন্য ব্যালেন্সের জন্য শক্তিশালী বিরোধী দল লাগবে, যেটা জামাত হতে পারবে না ঐতিহাসিকভাবে। এবং জামাত এই রিস্ক নেবে না যে সে বিএনপির সাথে ডাইরেক্ট কনফ্লিক্টে যাবে। 10-20 বছর পরে অ্যান্টি জামাত কোনো গভর্নমেন্ট আসলে তখন জামাতকে থ্রাশ করবে, তার বিএনপিকে লাগবে তার সেফটির জন্য, তার সার্ভাইভালের জন্য, অ্যান্ড ভাইস ভার্সা। সো যতই আর্টিফিশিয়াল দ্বন্দ্ব দেখাক, বিএনপি জামাতের দ্বন্দ্ব হবে না, এটা পসিবল না। আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে আপনি আওয়ামী লীগের মধ্যে ভিজিবল কিছু দেখছেন না, আমিও দেখছি না, এবং সেটাই আমাকে সন্দেহপ্রবণ করে তুলছে। আওয়ামী লীগের মতো একটি দল যেটি আন্দোলন করে, অগাস্ট 5-এর পরে আওয়ামী লীগের নামে নিষিদ্ধ হোক আর যাই হোক, তার তো একটা স্টেটমেন্টও, অফিসিয়াল কোনো স্টেটমেন্টও দেখিনি যে সেটা কোনো প্রেসের, দে আর ওয়েটিং ফর পলিটিক্যাল টার্ন, নাকি তারা ওয়েট করছে আপনি যে প্রাণভোমরার কথা বলছেন, প্রাণভোমরা তাদেরকে আবার আমি বসিয়ে দেবে। এখন একটা কথা বলি, অবশ্যই আওয়ামী লীগ তীব্র খারাপ কাজ করেছে, অনেকগুলো অমার্জনীয় অপরাধ তাদের আছে, বাট তারা বাংলাদেশের মানুষ। তারা বাংলাদেশে কি করবে এটা বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। এবং এটা যদি কোনো প্রাণভোমরার মাধ্যমে আসে তাহলে তাদের লয়্যালটি সেই প্রাণভোমরার মাধ্যমেই থাকবে। কিন্তু বাংলাদেশে যদি জামাত, বিএনপি, জাতীয় পার্টি মিলে আওয়ামী লীগের ফেট ঠিক করে, তখন আমাদের ফরেন পলিসি স্ট্রং হবে এবং
এটাই উচিত। সো জাতীয় পার্টি কি পাবলিকলি এখন সামনে আমরা অনেকগুলো প্রোগ্রাম সামনে হাতে নিয়েছি এবং আমরা সামনে সেই প্রোগ্রামগুলো করব। করার ফলে আমরা মনে করি আমরা ঘুরে দাঁড়াবো, আমাদের ভোট আছে, সবই আছে। লাস্ট এক লাইনে শেষ করি, বিগত ভোটে যেটা হয়েছিল, ইউনূস গভর্নমেন্ট, এনসিপি, জামাত, হয়তো বা বিএনপি, তারা চেয়েছিল জাতীয় পার্টি একটাও যেন আসন না পায়, কারণ আমরা জুলাই সনদের বিরুদ্ধে কথা বলেছি, গণভোটের বিরুদ্ধে কথা বলেছি, এবং আমরা যেন 1%-এর নিচে ভোট পাই। এই জন্য আমাদেরকে সবগুলো আসনে তৃতীয় করা হয়েছে, দ্বিতীয় না। যেখানে আমরা প্রথম হতাম সবসময়, 7বার 8বার এমপি হয়েছি, সেখানেও আমরা তৃতীয় দলের হয়েছি। বিভাজন, কারণ আরেকটা অংশ তো নির্বাচন করেনি বা আচ্ছা, সেটা একটা কারণ আছে। তাই বলে আমরা 0.87% ভোট পেতে পারি না। আমরা একটা সুপ্রাচীন দল, আমাদের মার্কার কিছু ভোট আছে। আপনি কিছু প্রসঙ্গ রেজ করেছিলেন, তার উত্তর উনি দিয়েছেন, সেখানে আপনার কিছু বলবার আছে, মানে কনভিন্সিং উত্তরগুলো আপনার কাছে? জি অবশ্যই, মানে খুব একটা মানে ডিফারেন্স কিছু না, আপাতত সফট ল মানে পলিটিশিয়ান। আমরা তো স্বীকার করছি আমাদের কিছু দায় না, আমি বলছি যে আপনি অন্যান্য ওই যে সুপ্রিম কোর্ট বা ঢাকা না, এখানে আমি একটা কথা বলি, আমের ইস্যু, এটা একটা ইস্যু হচ্ছে যে অবশ্যই আইনজীবীদের গায়ে হাত তোলা হয়েছে আওয়ামী লীগের আমলে, আইনজীবীকে জেলে নেওয়া হয়েছে এবং লজ্জাকর পরিস্থিতি হয়েছিল। আমরা সেটা প্রতিবাদ করেছি, আমি তখন টকশোতে তীব্র ভাষায় প্রতিবাদ করেছি। কিন্তু আপনি তো আরও এক ধাপ নেমে গেলেন, আপনি ভোটই করতে দিলেন না। এবং তারা কেউ চিহ্নিত আওয়ামী লীগের লোক না, যারা প্রার্থী হয়েছে আমি তাদেরকে চিনি, আপাও চেনে। এদের 50% হয়তো সমর্থক হতে পারে, অনেকে ডিস্টেন্স সমর্থক, মানে সন্দেহ করা হচ্ছে আওয়ামী লীগপন্থীরা তাকে ভোট দিতে পারে, এই অভিযোগে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ক্রাইটেরিয়া কি? আপনি সুপ্রিম কোর্টের ভোটে একজন প্রার্থীকে বাদ দিবেন, কারণটা কি? কি কারণ দেখাচ্ছেন আপনি? কোনো কারণ দেখাচ্ছেন না। ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর বিগত সময় এটা দিয়ে কার্টা ব্ল্যাঙ্কে এক অর্ডারে 44 জনকে বাদ। প্রত্যেকের আলাদা আলাদা অভিযোগ করতে হবে, তো আলাদা অর্ডার দিতে হবে। আমি জানি না ভেতরে কি হয়েছে, বাট আমি মনে করি কিন্তু অফিশিয়ালি কি এটা ফ্যাসিবাদের দোষর হিসেবে? হ্যাঁ, এটি বলা হয়েছে যে ফ্যাসিবাদের সাথে সংযুক্ত, বিগত সময় ভোটে গোলযোগ করা, আইনজীবীর অনেক কিছু বলা হয়েছে। তো সেগুলোর জন্য আপনি তাকে ভোট মেম্বারশিপ সাসপেন্ড করবেন, তারপর না আপনি আগাবেন, প্রসেস তো উল্টা হয়ে গেছে। এটাই আমি মনে করি যে এই বিষয়ে আমি শেষ করে দিচ্ছি। আমরা ছোটবেলা দেখতাম সুপ্রিম কোর্টে অনেক কিছু হতো, আমিরুল ইসলাম, ব্যারিস্টার রাজ্জাক, মওদুদ সাহেবরা বসতেন, 30 সেকেন্ডে সমস্যার সমাধান হয়ে যেত। ওই পরিবেশটা নষ্ট হয়ে গেছে, আওয়ামী লীগ নষ্ট করেছে, কিন্তু বিএনপিকে ওটা রিভাইভ করতে হবে। এটা হয় কি, আওয়ামী লীগ শুধু যে অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে তা না, আমরা যেমন বিচার বিভাগের মানুষ, আমরা দুজনে এ কথা সত্যি যে আওয়ামী লীগ প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। এখন যেমন বলবেন যে ল অ্যান্ড অর্ডারটা বেটার হলো না কেন, যে 18 মাসে আমরা একরকম দেখলাম, এখন আমাদের সরকার 3 মাস প্রায়, তো সেখানেও তো আপনার দেখা যাচ্ছে যারা বিভিন্ন বাহিনীতে আছে তাদের প্রফেশনালিজমের জায়গাটা কোথা থেকে আসবে? কেউ আপনার ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, যাই হোক যে কোনোভাবে তারা আওয়ামী লীগের সাথে কানেক্টেড, তাদেরকে নিয়েছে। সেই কথা একজন আওয়ামী লীগের প্রয়াত উপদেষ্টা বলেও ছিলেন বিসিএস এর বেলায়, এইচ.টি. ইমাম সাহেবের কথা বলছি। এখন সেই রকম একটা অবস্থায় যখন ভীষণভাবে দলীয়করণ করা হলো এবং প্রফেশনালিজমের পিও আর থাকলো না, আর তারপরে যে হত্যার মতন গণ অভ্যুত্থানে অপরাধ, তখন স্বাভাবিকভাবেই তাদের মরাল লো, যে এখনও খুব এখন চেষ্টা করা হচ্ছে। তা আমরা আশা করি যে আপনার এই প্রত্যেকটা প্রতিষ্ঠান যেটা যেখানে আছে সেখান থেকে আপনার এটাকে রিভাইভ করা কিংবা পুনর্গঠন করা, এটা যে কত দুরূহ, কত কঠিন একটা কাজ। শূন্য থেকে করা এক জিনিস, আর একটা জিনিস ছিল ধ্বংস করেছে, তারপর আবার সেখান থেকে আপনার 1, 2, 3 করে তৈরি করা, এটা আসলেই বড় কঠিন একটা কাজ। দেখেন 2014 নির্বাচনের কথা এসছে, কি নির্বাচন হয়েছিল সেটা আমরা আপনারা সবাই জানি। এক যুগের বেশি সময় ধরে আমরা বিভিন্ন সময় টকশোতে ডিটেলসে বলে গেছি, বিন্দুমাত্র অংশগ্রহণমূলক তো সেটা ছিল না, অল্প কয়েকটা দল তারা মিলে করেছিল। 2008-এর নির্বাচনে তো 1/11 বেনিফিশিয়ারি প্রণব মুখার্জি বাবুর বইটার কথা আমি সবসময় বলি, দ্য কোয়ালিশন ইয়ার্স, যে বইয়ে পরিষ্কার বলা আছে আওয়ামী লীগ ছিল বেনিফিশিয়ারি সেই সরকারটার 1/11-এর, এবং 18-তে তো রাতের ভোট, 24-এ ডামি ভোট, এই সব কিছুতেই আপনার জাতীয় পার্টির একটা দায়, আপনার এটা ডিরেক্ট ইনডিরেক্ট দুই রকম ছিল। তো এখন তারপর পরিবর্তিত পরিস্থিতি, আপনার যেই গণ অভ্যুত্থান হলো, আওয়ামী লীগের অনেকে আপনার ইন্ডিয়াতে পালিয়ে গেছে কিংবা অন্যান্য দেশে যেভাবে তারা পালিয়ে গেছে, তো সেই রকম একটা অবস্থায়
আজকে যখন বলা হচ্ছে যেটা রাজনীতিতে ভারসাম্যহীনতা যে তৈরি হয়, হতে পারে এখন ক্ষমতার কেন্দ্রীকরণ, সেটা কিভাবে আমরা করব, সেটা কিভাবে আমরা করছি, বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আচার এবং আচরণ পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে, আপনি জানেন যে এটা অল টাইম বেস্ট। মানে আপনি যদি অতীতে আমাদের সাথে আওয়ামী লীগের এগুলো দেখেন, মনে আছে আপনার নিশ্চয়ই, যে সে তার থেকে কিন্তু আওয়ামী লীগ আমাদের সাথে যেটা করতো আমরা সেটা মোটেই করছি না। তো ব্যারিস্টার শামীম বলছেন যে আপনাদের সম্পর্কটাই এরকম যে এই সম্পর্ক খারাপ হতে বহু বছর লাগবে। আমি বলি আপনাকে, জামাতের সেই সাথে অর্থে এই সম্পর্কের কারণে উনি মনে করছেন যে এটা প্রকৃত বিরোধী দল হয়ে উঠছে না জামাত। আচ্ছা দেখেন, ঐতিহাসিকভাবে জামাত আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলনে ছিল। বহু 173 দিন তারা একসাথে হরতাল করেছে, জ্বালাও পোড়াও, বন্দর টন্দর অচল, নগ্ন করে দেয়া সচিবকে, বহু কিছু তারা, জামাত এবং আওয়ামী লীগ। জাতীয় পার্টির সাথেও জামাত ছিল এবং একটা সময়ে আমাদের বিএনপির সাথে জামাত জোটে কেবলমাত্র ভোটের রাজনীতিতে, হ্যাঁ তারা আমাদের সাথে। কিন্তু তার অর্থ এটা ভাবার কোনো কারণ নাই যে ঐতিহাসিকভাবে বিএনপি জামাতের বন্ধু না, কখনোই আমি সেটা মনে করি না। আমাদের সম্পূর্ণ আলাদা আপনার ইন্ডিভিজুয়ালিটি। প্রতিযোগিতার অভাব যদি হয়, রাজনীতিতে ভারসাম্যহীনতা যেভাবে আমরা দেখতে পাই, তো এখন প্রতিযোগিতার অভাব তো আমরা দেখছি না। আওয়ামী লীগ না থাকলেই আপনার যে প্রতিযোগী নেই, বিষয়টা তো মোটেই সেরকম না। আপনার যারা বিরোধী দলে আছে তারা যদি সরকারকে একটা পজিটিভ ক্রিটিসিজমে রাখে, যেটার ইম্প্যাক্টটা পজিটিভ হবে দিনের শেষে রাজনীতিতে এবং গণতন্ত্রে। সবচেয়ে বড় কথা কি জানেন, যে এখন বাংলাদেশের যে অবস্থা, এতে আমি মনে করি না যে বাংলাদেশ একটা দেশ হিসাবে আমরা কোনো বিভাজন এখন অ্যাফোর্ড করতে পারবো। এখন সময় হচ্ছে ঐক্যের, সময় হচ্ছে সলিডারিটির। এখন সবাইকে নিয়েই, আমার রং লাল, আপনার রং নীল, তার রং হলুদ, আরেকজন সবুজ, আমি মনে করি এই বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, লাল, সবাইকে নিয়েই আমাদেরকে এক পা করে কিন্তু সামনের দিকে যেতে হবে। রেইনবো নেশন, যেটা আমাদের ভিশন 2030 বলুন, আমাদের 27 দফা বলুন, এবং আজকে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, ওনার যে 31 দফা। একটা বিষয় ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছিলেন যে ওই যে প্রাণভোমরা, আওয়ামী লীগের প্রাণভোমরা এক জায়গায়, অন্তর্বর্তীকালে প্রফেসর ইউনূসের প্রাণভোমরা আর এক জায়গায়, আপনাদের এখনো খোঁজাখুঁজি চলছে। আমাদেরটা খুঁজবেন, কিন্তু ওই আমাদের কোনো প্রাণভোমরা ওই কিন্তু কেউ কেউ বলছেন, সমালোচকদের কেউ কেউ বলছেন, আপনি তাদেরকে নিন্দুকও বলতে পারেন, নাও বলতে পারেন, তারা বলছেন যে আপনাদেরও প্রাণভোমরা এখন এক জায়গায় গিয়ে ঠেকেছে, কারণ আপনারা মাত্র 3 দিন আগে বিদায়ের প্রফেসর ইউনূস সরকার যে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটা কন্টিনিউ করছেন, সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, এবং যাকে মনে করা হয়, রাইট রং আমি বলতে পারবো না, যাকে মনে করা হয় যে তিনি যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পুষ্ট। এখন সেটা কোথায় ঐতিহাসিকভাবে অনেকেই মনে করতেন যে চীনের সঙ্গে বিএনপির একটা ঘনিষ্ঠতা আছে, এর আগের যখন ক্ষমতা ছিলেন তখন সেটা একটা টানাপোড়েন তৈরি হয়েছিল তাইওয়ানকে কেন্দ্র করে, বাট সেটা আবার রিভাইভ করার চেষ্টা করছেন প্রায়শই। এখন ঘন ঘন একদিকে নিন্দুকরা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, আবার আমরা দেখছি বিএনপির একটা বড় প্রতিনিধি দল সম্প্রতিও চায়না ঘুরে আসলো। সো একটু প্রাণভোমরা খোঁজার যেহেতু চেষ্টা করছেন আপনি, হয় কি কোনো ধারণা দিতে পারেন কিনা? প্রাণভোমরা, আওয়ামী লীগের প্রাণভোমরাটা এত অবভিয়াস ছিল যে এটা খোঁজার দরকার ছিল না, এটা দৃশ্যমান ছিল প্রত্যেকটা মানুষের চোখের সামনে। তারা ওপেনলি বলেছেন, বড় বড় তাদের যারা পদধারী লোকজন ছিলেন, যে ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর রক্তের, বহু কিছু তারা বলেছে। এবং তাদের যে অ্যাটিটিউড, আমাদের এই যে বর্ডার, বড় বর্ডার আমরা তাদের সাথে শেয়ার করি, যদিও বেড়াটারা দিয়েছে কাঁটাতারের, এটা তো বন্ধুত্বপূর্ণ না। তো যাই হোক, সেখানে যখন ফেলানি সহ প্রতিদিন পাখির মতো গুলি করে বাংলাদেশিদের মারে, তখন বাংলাদেশের মানুষ অসম্ভব আমরা কষ্ট পেতাম যখন দেখতাম আওয়ামী লীগ একটা রা করে না, মানে একটা শব্দ তারা উচ্চারণ করে না, কারণ তার প্রাণভোমরা তো ওখানে বাধা, তারা তো ওখানে তাদের নাড়া বাধা আছে, উনি তো বলতে পারবে না তারা। আর এখন ওই অন্যান্য যেই বিষয়ের দিকে ইঙ্গিত করছেন, যে চীনের সাথে আওয়ামী লীগেরও তো আপনারা দেখেছেন বাণিজ্য, ব্যবসা, এগুলো ব্যবসা বাণিজ্যের বেলায় হয়েছে। এটা একটা দেশের সাথে আরেকটা দেশের
কারণ আমরা তো একটা বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, আমরা তো গ্লোবাল, এই একটা গ্লোবালাইজেশনের যুগে সবার সাথে সুন্দর একটা সম্পর্ক রেখে এগিয়ে যাব। বাণিজ্য চুক্তি নিয়ে আপনি দেখেছেন যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা ভালো চুক্তি হয়েছে। এখন পররাষ্ট্রমন্ত্রী যাকে করা হয়েছে ইন্টারিমে, উনি ছিলেন, হ্যাঁ ঠিক আছে, এখন ওনার প্রফেশনালিজম কিংবা ওনার যেই কূটনৈতিক পারদর্শিতা হয়তো সেটাকেই আমাদের মনে করেছে সরকার যে এই মুহূর্তে নতুনের থেকে পরীক্ষিত ওই সেন্সে যে তাকে হয়তো বা নেয়া। এখন আমি যতটুকু জানি একজন সামান্য রাজনৈতিক কর্মী হিসেবে সেটা বলছি। আর চায়না এত বড় একটা দেশ, এত বড় অর্থনীতির দেশ, সারা পৃথিবীর সব কিছুই তারা, আপনার যেখানেই যাবেন, যে পৃথিবীর যে কোনো দেশে একটা চায়না টাউন আছে, পৃথিবীর যেখানেই যাবেন দেখবেন যে মেড ইন চায়না লেখা জিনিসপত্রের সয়লাভ সমস্ত কিছু। এখন ওই অর্থনীতিটা ওইটা খুব বড়, তাদের যে কমার্শিয়াল বাণিজ্যিক যে অর্থনীতিটা আছে। আর বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক খারাপ তো কখনো ওইভাবে ছিল না, সম্পর্ক তো ভালোই আছে। তো এখন দাদারা মাইন্ড করেছিলেন কিনা যে আওয়ামী লীগের সাথে যখন চায়নার সম্পর্ক দহরম মহরম, সেটা তো তারা বলতে পারবেন, আওয়ামী লীগ কিংবা তারা বলতে পারবেন। আর চায়নার ইস্যুতে তাইওয়ানের সাথে আমরা সেইটা তো এখন আমরা মনে করি না যে সেটা ওই একই জায়গাতে আছে, কারণ টাইম ইজ চেঞ্জিং, এবং সেই সাথে আমরা মনে করি এখন ওয়ান চায়না পলিসি আমরা মনে করি যে সবার সাথে আমরা সমতার ভিত্তিতে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, এই কথাটাকে মাথায় রেখে মর্যাদার ভিত্তিতে চোখে চোখ রেখে আমরা আশা করি যে সবগুলো দেশের সাথেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে এগিয়ে নিয়ে যাব। জাপা জামাত কখনো জোট ছিল না, তবে 86 সালে যখন বেগম জিয়া ভোট বর্জন করলেন তখন জামাত ভোটে গিয়েছিল, আওয়ামী লীগও গিয়েছিল। ওটা জামাতের প্রথম ভোট, কিন্তু এরশাদের আমলে জামাত আবার 94 থেকে 96 উনি ওই আন্দোলনে জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে আন্দোলন করেছে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুতে। কেয়ারটেকার গভর্নমেন্টের আইডিয়াটাও গোলাম আজমের আইডিয়া, জামাতের থিঙ্ক ট্যাঙ্ক ছিল। সো আরেকটা জিনিস এরশাদ স্যার করেছিলেন, আজমি সাহেবের চাকরি কিন্তু এরশাদের আমলে হয়েছিল। মানে এটা খুবই খুবই সারপ্রাইজিং, মানে যাকে বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধের লোক বলা হচ্ছে তিনি এরশাদ আমলে পেয়েছেন, কারণ মেরিটের ভিত্তিতে। এরশাদ মেরিটে কোনো ইন্টারফেয়ার করতেন না, মেরিটের ভিত্তিতে সব নিয়োগ হতেন, এবং তার প্রমোশনগুলো একটা সময় পর্যন্ত স্মুথলি হয়েছে। এই 14 সাল 10 সালের পরে এসে বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে। তার আগ পর্যন্ত কিন্তু মেরিটের প্রশ্নে কেউ আপোষ করতেন না। এখন বাংলাদেশের যে কন্ডিশন, জনাব তারেক জিয়া সিম্পল ড্রেস পরছেন, মেয়ের সাথে মুভি দেখছেন, 100 টাকায় 150 টাকায় খাচ্ছেন, সেফটিনেট নিয়ে আমার একটা প্রশ্ন, এটা উনি মানুষকে ভালোবেসে করছেন, কিন্তু আমি একটু ভয় পাচ্ছি এটা ইমপ্র্যাকটিক্যাল হতে পারে। অলরেডি উই আর ওভারবার্ডেন উইথ সো মেনি সেফটিনেট প্রোগ্রাম, সেগুলো বন্ধ করতে পারবেন না। কিন্তু ওনার বোধহয় এক জায়গায় আনার চেষ্টা করছেন। আপনি যখন যেটা আওয়ামী লীগ দিয়ে আসছে আপনি এটা বন্ধ করতে পারবেন না, কারণ মানুষ তখন খেপে যাবে। এর সাথে আপনি নতুন অনেকগুলো নিয়ে আসতেছেন, একটা ছাতার নিচে নিয়ে আসবার চেষ্টা করছেন, আনলেও কিন্তু ইয়াটা বড় হয়ে যাবে, ছাতাটা বড় হয়ে যাবে। আর এগুলো যখন আপনি লিস্ট করবেন তখন প্রবলেম কি হবে, লিস্ট টিএনও দিয়ে করা সেফ, টিএনও একটা মোটামুটি অনেস্ট লিস্ট করে, কিন্তু সেটা লোকাল এমপিরা কখনো মানবে না। ইভেনচুয়ালি এখানে পলিটিক্যাল লিস্ট হবে এবং করাপশন হবে, এটা গ্যারান্টিড, এবং যারা পাবে না তারা খেপে যাবে, এটা নিয়ে রিপোর্টিং হবে, সরকার বিতর্কিত হওয়ার সম্ভাবনা আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে টাকা পাবে কোথায়। ইউনুসের আমলে রিজার্ভটা কোনো রকম ধরেছিল, কিন্তু দেশের অর্থনীতিতে কোনো বুদবুদ সৃষ্টি করেনি ডক্টর ইউনুস। আমাদের 27 লক্ষ জব চলে গেছে গত ইউনুস আমলে, 18 লক্ষ নারী জব চলে গেছে, এখনও কয়েক হাজার গার্মেন্টস বন্ধের পথে, যাদেরকে আপনি টাকা দিয়ে বাঁচাতে হবে। ওই জবগুলো যদি গভর্নমেন্ট না বাঁচাতে পারে, এই 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ লোক জবলেস হয়ে যখন রাস্তায় আসবে, তখন কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমিক্যাল পলিটিক্স এগুলো টালমাটাল হয়ে যাবে। ওই জন্যই তো ইনক্লুশন দরকার, যে কোনো মূল্যে, বুকে পাথর পেতে হলেও করতে। জিয়াউর রহমান করেছেন, বঙ্গবন্ধু করেছেন, করতে হবে, কোনো উপায় নেই। এবং আপনি দেখেন ডক্টর প্লান গোপাল দত্ত, ওনার অনেক পলিটিক্যাল লাইবিলিটি থাকতে পারে, ওনার মতো প্রবাদতুল্য ডাক্তার কিন্তু এখন বাংলাদেশে প্র্যাকটিস করছে না, বাংলাদেশের রুগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাকিব মাশরাফির মতো দুর্দান্ত দুজন প্লেয়ার শুধুমাত্র এমপি ছিল, তারা কখনো বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আমি দেখিনি, তারা এলাকায় কোনো বিএনপি জামাতের বিরুদ্ধে মামলা করেছে আমি দেখিনি, তারা ক্রিকেট খেলেছে আর এমপি হয়েছে। এমপি হওয়াটা ভুল, আমি মনে করি ভুল। আপনি যখন সেলিব্রিটি, সবাই আপনাকে পছন্দ করছে, তখন আপনি একটা দলের হয়ে কেন এমপি হবেন? কিন্তু তারা কিন্তু দেশে কন্ট্রিবিউট করতে পারছে না। অসংখ্য লোকের পাসপোর্ট দেওয়া হচ্ছে না, আমি একটা লয়ার হিসেবে দেখেছি।
আপনি পাসপোর্ট দেবেন না? ফাঁসির আসামিও যদি ফাঁসির আগে চায় তাকে আপনি পাসপোর্ট দিতে বাধ্য। আমি এগুলো বলছি যে এগুলো কিন্তু একটা সময় হিউম্যান রাইটস ভায়োলেশন হিসেবে নোটেড হবে এবং বর্তমান প্রাইম মিনিস্টারের উপর দায় যাবে এক সময় যখন রিপোর্ট হবে। তো জনাব তারেক জিয়া চরম নির্যাতিত, তার ভাই মারা গেছে, তার মা 2 বছর সম্পূর্ণ বাকোয়াস একটা মামলায় জেলে ছিল। উনি এখন উদারতার নিদর্শন না করলে পরে উনি চাইলেও উদার হতে পারবেন না। এটাই হাই টাইম দেশ গঠার, জাতি গঠনের। এবং আমি একটা কথা বলি, ন্যাশনালিজম কিন্তু মেজরিটিয়ানিজম না, যে আজকে জামাত, বিএনপি, এনসিপি আছে, সংসদ দখলে আছে, অনেক ভোট কাস্ট হয়েছে, মেজরিটি রুল দিয়ে কিন্তু ন্যাশনালিজম হয় না। ন্যাশনালিজম হচ্ছে প্লুরালিজম, বহুত্ববাদ। আপনি সবাইকে যদি লাইনে আনতে পারেন, আপনার সাথে রেসে রাখতে পারেন, আপনার পাশে রাখতে পারেন, অপোজিশন হিসাবে প্রসেসে রাখতে পারেন, দ্যাট ইজ ন্যাশনালিজম। যখন আপনি বাদ দিবেন তখন রিস্ক বাড়বে। ভুলে যাবেন না, নেপালে কিন্তু 17 বছরে 13টা আন্দোলন হয়েছে এবং লাস্ট গভর্নমেন্ট ওয়াজ ফুললি লফুলি ইলেক্টেড, শুধু ডেলিভারি দিতে পারেনি বলে। এখন বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা, বর্তমান সরকার কি জনগণকে খুশি করতে পারবে? বর্তমান সরকার কেন, এখানে যে কেউ আসলেও পারবে না। এই মুহূর্তে জনগণকে খুশি করা খুবই কঠিন কাজ। তাহলে এখানে কিন্তু সবসময় গণ অভ্যুত্থানের একটা বীজ রয়ে যাবে। তো সেটা কখন সমাধান হবে? যখন আপনি সবাইকে নিয়ে দেশ চালাবেন। এই সবাই শব্দটা অনেকে যে বলে আমরা দেশের জনগণ মনে করে, দেশের সকল দল মনে করে, সকল তো আসলে সকল না। সকলকে সকল করতে হবে। যারা দোষী করেছে তাদেরকে শাস্তি দিতে হবে, বাকিদেরকে সাথে রাখ। জিয়াউর রহমান তাই করেছিলেন। একেবারে শেষের দিকে আপনি আর কিছু যোগ করবেন কিনা? এবং অসংখ্য মানুষ জেলে আছে যারা অন্যায় করতে পারে, পলিটিক্যাল ক্রাইম। তারা অনেকে মুক্তিযোদ্ধা, দেশের জন্য রক্ত ধরেছে 9 মাস, হতে পারে তাদের হাতে পলিটিক্যাল ভুল হয়েছে, তারা মৃত্যুসজ্জায় অনেকে। এদের জামিন দেওয়া উচিত। এদের জামিন না দেওয়ার কারণে রাষ্ট্র একটা নিষ্ঠুর এলিমেন্টের দিকে যাচ্ছে। আমি কোনো অবস্থাতেই চাই না একজন সিম্পল, এমিয়েবল, কুল প্রাইম মিনিস্টার বাংলাদেশে আছেন, তার আমলে নিষ্ঠুরতার নিদর্শনগুলো নোটেড হয়ে থাকুক। এটা ওনাকে কারেক্ট করতে হবে, ওনাকে স্টেপ নিতে হবে। উনি স্টেপ না নিলে এগুলো ঠিক হবে না। সাংবাদিকরা এখন জেলে আছে, আন্তর্জাতিক বিভিন্ন অনেক লয়ার চেম্বার করতে পারছে না, সাংবাদিকদের সংগঠন তারা এখন স্টেটমেন্ট করা শুরু করেছে। সো এগুলো কিন্তু হিউম্যান রাইটস চাপ আসবে সরকারের উপরেই কিন্তু চাপ আসে। সো সেটা সরকারকে বুঝতে হবে চাপ কিভাবে কমাবে। অ্যাডভোকেট ফারহানা নাসরিন মুন্নী, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ যাদের বিরুদ্ধে আছে তারা জেলে থাকবে। সুনির্দিষ্ট গণহত্যার অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের জন্য জেল ঠিক আছে। যারা আমাদেরকে আমাদের স্বাধীন মত প্রকাশ করতে, কিন্তু গণহত্যা বা অভিযোগ আমি বলছি অনেক মার্ডারকে, অনেকে আছেন যাদের কেউ রিলেট করতে পারে না যে তারা আসলে মার্ডারের সঙ্গে যুক্ত বা কোনো, আমি বলেছি কিন্তু সুনির্দিষ্ট তথ্য প্রমাণ। আমি কিন্তু সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার জন্য যে আমি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ বের করবার চেষ্টা করছি, এটা বলে কতদিন পর্যন্ত একজনকে জেলে রাখা যাবে? সেটা না। মামলায় আপনার আমরা বলি যে একদম স্পেসিফিক অ্যালিগেশন থাকে, ওভারটা একটা আমরা বলি যে স্পেসিফিক, একেবারে পরিষ্কারভাবে বলা যে উনি এই অমুককে হত্যা মামলায় অনেকের বিরুদ্ধে চার্জশিট হয়নি, কিন্তু এখন দীর্ঘদিন 1.5 বছর 1 বছর না, এটা চার্জশিট, এটা তো তথ্য অনুসন্ধান, সত্য অনুসন্ধান, তদন্তের ব্যাপার। এখন তদন্ত, এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি তো বলেছি যে পুলিশের মরাল একটু লো ছিল, সেই কথা তারাও বলেছে, অনেকে বলেছেন। তো এখন যেহেতু একটা নির্বাচিত সরকার টেক ওভার করেছে, সময়টা খুব অল্প, যাদের বিরুদ্ধে গুমের মতো মানবতা বিরোধী অপরাধ আছে, যাদের বিরুদ্ধে হাজার হাজার আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আছে, ওই যে একটা ভ্যান গাড়িতে যেভাবে আপনার অনেকগুলো ছেলের লাশ এইবার এই গণ অভ্যুত্থানে নিয়ে যেভাবে ফেলে ফেলে নিয়ে গিয়েছে তারা, এগুলো দেখে তো আমাদের মতন 18 কোটি মানুষেরই মন কেঁদেছে। কাজেই ওদের মাপ করবার কোনো কথা সেটা আমার মনে হয় না কেউ অ্যাগ্রি করবে। তবে বিনা বিচারে কেউ দোষী সাব্যস্ত হবে, এটা ন্যায় বিচারের কথা না। মানবাধিকারের যেই কথা, আইনের শাসন, আইনের চোখে আমরা সমান সবাই, তো সেই বিষয়টা আমাদের মাথায় আছে। এবং আপনি জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে বহু মামলা অলরেডি উইথড্র করা হয়েছে এই অল্প সময়ের ভেতর। যে 5ই আগস্টের পরে যেই মামলাগুলো হয়েছে, এমন মামলা যেগুলোর কোনো আপনার বেসিস নাই, আইনগত কোনো ভিত্তি নাই, সেই মামলা বলা লাগেনি তো। সেই মামলাগুলো তো খুঁজে খুঁজে বেছে বেছে বিভিন্ন মিনিস্ট্রি মিলে তারা কোয়ালিশনের মাধ্যমে উইথড্র করছে। কাজেই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, এই সরকার, আমরা যেহেতু এটার বড় ভিকটিম,
আমরা যেহেতু 50 লক্ষের উপরে নেতাকর্মী, ওই মামলায় 17 বছর, কারো বিরুদ্ধে 500 মামলা আমাদের ছিল, কারো বিরুদ্ধে আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে 36টা মামলা ছিল, আজকে যিনি চেয়ারম্যান ওনার বিরুদ্ধে প্রায় শতখানেক মামলা ছিল। কাজেই আমরা জানি মামলা কাকে বলে। আর আপনার ভয়ঙ্কর রকমের নিষ্পেষণ, নির্যাতন, কত রকম আর কি কি, ওই লাইনে আমরা যাব না। আমরা ইনশাল্লাহ আপনি দেখবেন অচিরেই যে কিছু কিছু যে বিরাট বড় একটা চেঞ্জ, আমি তো বলেছি যে ধ্বংস করে দিয়েছে প্রতিষ্ঠানগুলো, সেখান থেকে চেষ্টা করছে একটা লাইনে আসতেও। 3 মাস খুব অল্প সময়, খুব অল্প, আরেকটু সময় দিবেন, একটু ধৈর্য ধারণ করতে হবে। ইনশাল্লাহ সব কিছু দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে চলে এসছে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং অ্যাডভোকেট ফাইমান নাসরিন মুন্নি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আজকের এই আলোচনা উচ্চারিত হয়েছে এবং এটা বিএনপির নির্বাচনী ইশতেহারের বা তাদের মূল স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। শুনতে ভালো এবং এই স্লোগান যৌক্তিক, এটা জন আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ যদি সেটা কাজে প্রতিফলন ঘটে। তবে সবার আগে বাংলাদেশ যেমন আমরা চাই, একই সঙ্গে আমরা চাই বাংলাদেশটা সবার হোক। আইনত সংবিধানসম্মতভাবে যারা বাংলাদেশের নাগরিক, তাদের সবার জন্য বাংলাদেশ হয়। তারা যেন কোনো বঞ্চনা, বৈষম্যের শিকার না হন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন। অফকোর্স যারা অপরাধ করবেন তাদের অপরাধের ন্যায্য শাস্তি হতে হবে। সেই জন্যই আইনের শাসন। আমরা দেশটাকে গণতান্ত্রিক হিসেবে দেখতে চাই, যেখানে সবার অধিকার থাকবে, সব রকমের অধিকার থাকবে, এবং একই সঙ্গে দেশের অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে এবং সেটা অন্তর্ভুক্তিমূলক হতে হবে। কেউ যেন পিছিয়ে না থাকে। অতীতে কে কী করেছে, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, সেটা আমাদের সবার চাওয়া, কিন্তু একই সঙ্গে দ্বারটা যেন সবার জন্য, সুযোগটা যেন সবার জন্য উন্মুক্ত থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।